রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত, মাত্রা 4.1, উৎপত্তিস্থল নরসিংদী, জনমনে ভীতি। যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া খোঁজ নিতে এভারকেয়ারের প্রধান উপদেষ্টা। তারেক রহমানের ফেরা নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইলের সুযোগ নেই বলছে বিএনপি, সহযোগিতার আশ্বাস পররাষ্ট্র উপদেষ্টার। রাজশাহী 6 আসনের নির্বাচনী উত্তাপ, ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত প্রার্থীরা, স্থানীয় সমস্যার সমাধান চান ভোটাররা। খেলাপি ঋণে জর্জরিত আবিবা ফাইন্যান্সের নীতিমালা না মেনে এমডি নিয়োগ, জামানত ফিরে পাওয়া নিয়ে শঙ্কায় গ্রাহকরা। চুয়াডাঙ্গায় প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, স্পিরিট পানে 8 জনের মৃত্যুর পরও বন্ধ হয়নি বিক্রি, উদাসীন প্রশাসন। এবং চাঁদপুরের হাজীগঞ্জের মহাসড়কের পাশেই ময়লার ভাগার দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা, স্থান নির্ধারণ জটিলতায় পৌর কর্তৃপক্ষ। বিস্তারিত। রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সকাল 6:15 এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য মতে ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে 27 কিলোমিটার, উৎপত্তিস্থল টঙ্গী থেকে 20 কিলোমিটার পূর্বে, যার মাত্রা ছিল 4.1। এর আগে সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার দিবাগত রাত 12:57 কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে কঠোর নিরাপত্তায়। বুধবার সকালে তার চিকিৎসায় ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিলি। সেই সঙ্গে রাতে যোগ দিয়েছে 4 সদস্যের চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। এদিন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের মানুষও। এছাড়া হাসপাতালের বাইরে ভিড় করেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। সবার আশা দ্রুত সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া। আরও জানাচ্ছেন তামিম মাহবুব। গেল 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সংকটাপন্ন অবস্থায় দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে চলছে তার চিকিৎসা। মঙ্গলবার রাত থেকে এসএসএফ ও প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ড বাহিনীর নিরাপত্তা দিচ্ছে খালেদা জিয়াকে। বুধবার বিএনপি চেয়ারপারসনের অবস্থা পর্যবেক্ষণে এভারকেয়ার হাসপাতালে আসেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি। বুধবার সকাল 10টায় ঢাকায় পৌঁছানোর পর সরাসরি আসেন হাসপাতালে। এদিন দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। খালেদা জিয়াকে দেখতে এসে ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম রাজনৈতিক মতের ভিন্নতার ঊর্ধ্বে সবাই মিলে সুন্দর দেশ গড়ার আহ্বান জানান। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে। অন্যান্য দিনের মতো এদিনও সকাল থেকে হাসপাতালের বাইরে ভিড় করেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। সর্বস্তরের মানুষের দোয়ায় খালেদা জিয়া ফিরে এসে দেশের নেতৃত্ব দেবেন এমন আশার কথা জানান তারা। এখন যে ফিজিক্যাল কন্ডিশন ডাক্তার এবং উনিই বলতে পারে, আমরা তার জন্য আসছি শুধু দোয়া করার জন্য। তার প্রতি কেন তো আবেগ হয়েছে, সে দেশের জন্য একটা বৃক্ষ, বড় বৃক্ষ। দেশ সে যেভাবে আগলে রেখেছে, গণতন্ত্র যেভাবে আগলে রেখেছে, দেশে মাটি মানুষের রাজনীতি করেছে খালেদা জিয়া। এদিকে এভারকেয়ার হাসপাতালের কাছের দুটি মাঠে এসএসএফ এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ উড্ডয়ন করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় সরকার। কোন প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় হাসপাতালে যান তিনি। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে জানাচ্ছেন নাইম আফসান। গেল 23 নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। তার চিকিৎসার খোঁজ নিতে গেল কয়েকদিন ধরে একের পর এক সরকারের বিভিন্ন উপদেষ্টা ও রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারাও আসছেন। বুধবার সন্ধ্যা 7 মিনিটে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। পরে তাকে খালেদা জিয়ার কাছে নিয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন।
পরে বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার জাফর ইকবাল বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে প্রধান উপদেষ্টার কাছে বিস্তারিত তুলে ধরেন। প্রায় 20 মিনিটেরও বেশি সময় অবস্থান করে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি তো এভারকেয়ারের সামনেই আছেন। আপনি আমাদেরকে জানাবেন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি কি? সবশেষ অবস্থা যদি বলতে চাই, সবশেষ অবস্থা কিন্তু এখনও অপরিবর্তিত এবং তিনি কিন্তু চিকিৎসকদের নির্দেশনা শুনতে পাচ্ছেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং গেল মঙ্গলবার কিন্তু দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন কিন্তু এই তথ্য জানিয়েছেন এবং এরপর কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ব্রিফিং কিন্তু করা হয়নি। এবং গতকাল কিন্তু আমরা জানতে পেরেছি যে যুক্তরাজ্য এবং চীনের যে বিশেষজ্ঞ প্রতিনিধি দল তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু তার চিকিৎসা দিচ্ছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। বিশেষ করে গতকাল সকালে কিন্তু যুক্তরাজ্যের যে প্রতিনিধি দল ডক্টর রিচার্ড বিলের প্রতিনিধি দল কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এসে দুপুরের পরই কিন্তু তার চিকিৎসা পর্যবেক্ষণ শুরু করেন এবং রাতে কিন্তু চীনের প্রতিনিধি দল এসে পৌঁছায়, তারাও কিন্তু যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে আসলে তারা যে পর্যবেক্ষণের পর কি নির্দেশনা দেন সেটি হয়তো আমরা জানতে পারবো, তবে এখন পর্যন্ত কিন্তু জানানো হয়নি। এবং তাদের যে নির্দেশনা সেটি নির্দেশনার উপরই কিন্তু তারেক রহমান দেশে আসবেন কিনা সেটি নির্ভর করছে। যদি তারা বলে যে তার আসলে এখনও বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই, তাহলে কিন্তু হয়তো তিনি দ্রুতই দেশে ফিরবেন। আর যদি তার পরিস্থিতি কিছুটা স্থিতিশীলতার দিকে যায় তাহলে হয়তো তাকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে উন্নত চিকিৎসার জন্য। এবং সেজন্য কিন্তু তার সব ধরনের প্রস্তুতি কিন্তু সেরে রাখা হয়েছে, বিশেষ করে এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যেসব দেশে নেওয়া হতে পারে সেই সব দেশের সঙ্গে কিন্তু যোগাযোগ করে রাখা হয়েছে। বিশ্বাসও সব ধরনের আনুষঙ্গিকতা কিন্তু নেওয়া হয়েছে, এমনটি কিন্তু বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে। এবং গতকাল কিন্তু আমরা দেখেছি যে গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর কিন্তু নিয়েছেন এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন কিন্তু তার কাছে খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি কিন্তু তুলে ধরেন। এবং এর আগে কিন্তু গেল মঙ্গলবার রাতে কিন্তু 3 বাহিনীর প্রধানরা কিন্তু এখানে এসেছিলেন, তারা কিন্তু তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এবং শুধু বিএনপি নয়, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। বিশেষ করে গতকাল ইসলামী আন্দোলনের যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা এসেছিলেন, এর আগে জামাত ইসলামের আমির কিন্তু এখানে এসেছিলেন। এছাড়াও উপদেষ্টা পরিষদের যারা সদস্য রয়েছেন, তথ্য উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রাণী সম্পদ উপদেষ্টা সহ অনেকেই কিন্তু এখানে এসে তার স্বাস্থ্যের খোঁজ খবর কিন্তু নিচ্ছেন। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা এই হাসপাতালের সামনে নেতাকর্মীদের তেমন ভিড় দেখতে পাইনি, তবে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। বিশেষ করে আমরা যেটি জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসনের কিন্তু রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে, এরপরে কিন্তু তার দায়িত্ব নেয় স্পেশাল সিকিউরিটি ফোর্স। সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের সামনে পুলিশ, বিজিবি সহ এপিবিএন সদস্যরা কিন্তু নিরাপত্তা রয়েছেন এবং পুরো হাসপাতাল এরিয়ায় কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো এই ছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাদ আপনাকে। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে ব্রিফ করছিলেন সহকর্মী সাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইলের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির শীর্ষ নেতারা। তারা বলছেন পরিবেশ নিশ্চিত করেই দেশে ফিরবেন তারেক রহমান। সাইফুল রিপনের প্রতিবেদন। একদিকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পার করছেন চরম সংকটময় সময়, অন্যদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। নানা গুঞ্জনের মধ্যে বিএনপি নেতা কর্মীদের চিন্তায় ফেলেছে সাম্প্রতিক সময়ে তারেক রহমানের দেয়া একটি ফেসবুক বার্তা, যেখানে তিনি লিখেন, দেশে ফেরা তার একক সিদ্ধান্তের বিষয় নয়। এমন স্ট্যাটাসের পর নানা আলোচনার মাঝে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্নের জবাব দিলেন বিএনপির এই নীতি নির্ধারক। দেশের এমন কোনো শক্তি নাই, দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির নেতাকে দেশে প্রত্যাবর্তনে বাধা দিতে পারে এমন কোনো শক্তি দেশে নাই। সুতরাং আমরা মনে করি তিনি দেশে আসতে পারেন, তবে তিনি কি বাধা অনুভব করছেন সেটা তিনি বলতে পারবেন। আমাদের কাছে তো খোলাসা করে বলেন নাই। আন্তর্জাতিক কোনো বাধা আছে কিনা সেটা আমাদের জানা নেই, এমন সেই বাধা দৃশ্যমান নয়। আমার ধারণা তিনি আগামী এই শিডিউল ঘোষণা করলে তিনি দেশে চলে আসবেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে এরই মধ্যে কথা বলেছেন সরকারের উপদেষ্টারা। বার্তা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংও। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই।
আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব, ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। তবে দলটির নেতাদের মতামত, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সমালোচনা উদ্দেশ্য প্রণোদিত। ইতিহাস আছে তোমার এই ধরনের ন্যাশনালিস্ট লিডার যে নাকি বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবেন। পৃথিবীতে অনেক জায়গা আছে এরকম নেতাদের জীবনের ঝুঁকি থাকে। ওনার দেশে ফেরার জন্য সিচুয়েশন ইজ নট কনজেনিয়াল। তারেক রহমান একটা সাধারণ নাগরিক না। তারেক রহমান মানুষ মনে করছে যে আগামী দিনে তারেক রহমান বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাকে তো এইরকম হেলায় ফেলা করে তো ইমোশনাল ব্ল্যাকমেলিং করে তো কিছু করার জায়গা নেই। তো জাতির কথা চিন্তা করে আমি মনে করি যারা তারেক রহমান সাহেবের আশা নিয়ে নানান রকম প্রশ্ন তুলছে তারা আর যাই কিছু হোক জাতির মঙ্গল কামনা করে না। এদিকে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান দ্রুত দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি জনতার ভোট। পদ্মাবিধৌত রাজশাহী ৬ আসন, ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ আসনটিতে এখন ভোটের উত্তাপ। প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে, মন জয় করতে দিচ্ছেন সমস্যা সমাধানের আশ্বাস। তবে কর্মসংস্থানের অভাব আছে এখানে। খয়ের আর আমের ন্যায্য মূল্য নিয়েও আক্ষেপ আছে ভোটারদের। বিশ্লেষকরা বলছেন স্থানীয় সমস্যার সমাধানে গুরুত্ব দিতে পারবেন এমন প্রার্থী এগিয়ে থাকবেন। কাজী শাহেদের প্রতিবেদন। ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ, বাংলাদেশ পুলিশ একাডেমি, খয়ের আর সুস্বাদু আমের জন্য বিখ্যাত রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলা। এ দুটি উপজেলা নিয়েই রাজশাহী ৬ আসন। স্বাধীনতার পর থেকে বেশিরভাগ নির্বাচনে এই আসনে বিএনপি প্রার্থী জয় পেয়েছেন, তাই এই আসনে বিএনপির শক্ত ঘাঁটি রয়েছে। আসনটিতে মোট ভোটার ৩,৪৭,৮৭৭ জন। নারী ভোটার বেশি, তবে নেই তৃতীয় লিঙ্গের কোন ভোটার। শিক্ষার হার চারঘাট উপজেলায় প্রায় ৭১% আর বাঘা উপজেলায় প্রায় ৫০%। আসনটিতে এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন আবু সাইদ চাঁদ, জামাতের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, এনসিবির ইমরান ইমন ও ইসলামী আন্দোলনের আমিনুল ইসলাম। বিজয়ী হলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান তারা। চকরাজাপুর ইউনিয়নটা পানির তলায় গেছে, একদম বাড়িঘর নাই, ভাঙ গেছে। চারঘাটের আপনার শাহপুর, পিরোজপুর, রাউথা এইসব জায়গায় নদী ভাঙনে আমি তাদের আহাজারি দিয়েছি। অতএব প্রথম প্রায়োরিটি কাজ করতে চাই এবং এই আমটা যদি জাতীয়ভাবে আমরা চেষ্টা করি এবং স্বল্প মেয়াদে কিছু ঋণ দিই, যদি আমরা আচারের ফ্যাক্টরি, আমতার ফ্যাক্টরি, জুস এগুলো যদি করতে পারি, বিশ্বের দরবারে যদি এই আমটাকে নিয়ে আমরা চালান দিতে পারি, তাহলে একটা সময় দেখবেন আমটা স্বচ্ছতা হবে। আমরা জিতলে এলাকায় যে সমস্ত মৌলিক সমস্যা, বিশেষ করে নদী ভাঙ্গন, নদীর ধারে যারা বসবাস করেন তারা নিরাপত্তার সাথে নিশ্চিন্তে বসবাস করতে পারেন, সে কারণে নদী ভাঙ্গন ঠেকানোর প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিতে চাই এবং যুবকদের বেকারত্ব দূর করার জন্য, কর্মসংস্থানের জন্য আমরা কাজ করতে চাই। অবকাঠামোগত উন্নয়নটাকে গুরুত্বের সাথে করতে হবে। শিক্ষিত হয়ে তরুণরা এখন বেকার জীবনযাপন করছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। রেশমটাকে আধুনিকায়ন করা, এই আধুনিকায়নের মধ্যে দিয়ে একটা বিপুল কর্মসংস্থান তৈরি করা সম্ভব। কর্মসংস্থানের অভাব যেমন আছে আসনটিতে, তেমনি নদী ভাঙনে প্রতি বছর নিঃস্ব হয় অসংখ্য মানুষ। ক্ষয়ের শিল্প রক্ষা আর আমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি আছে ভোটারদের। সুশিক্ষিত যারা মানুষের বিপদে আপদে যাবে, আমরা তাকে চাচ্ছি। এলাকার উন্নয়নে সৎ এবং যোগ্য প্রার্থীর দরকার। সন্দেহমূলক মনোভাব সব প্রার্থীর ভেতরেই, মুখে বলছে একরকম কিন্তু অন্তরে আরেক জিনিস কাজ করছে, এটা সাধারণ মানুষ বুঝতেও পারছে। শুধু ভোটের আগে নয়, নির্বাচিত হয়ে ভোটারদের পাশে থাকবেন। ভোটাররা এমন প্রার্থীকে নির্বাচিত করবেন বলছেন বিশ্লেষকরা। যে সমস্ত প্রার্থী জনগণের কাছে গিয়ে ভোট চেয়ে নির্বাচিত হওয়ার পরে আবার ওই জনগণের কাছে ফিরে গিয়ে যদি তার সততার উত্তর যদি উনি দিতে পারেন, স্বচ্ছতার উত্তর যদি দিতে পারেন, তাহলে ওই ধরনের প্রার্থীকে কিন্তু আমি বিশ্বাস করি সাধারণ মানুষ বেছে নেবে। বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এবার নিজেদের সক্ষমতার পরিচয় দিতে চায় জামাত। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।
নামে বেনামে প্রতিষ্ঠান দেখিয়ে ঋণ দেওয়ার নামে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আবিবা ফাইন্যান্স লিমিটেডের বিরুদ্ধে। তাদের ঋণের প্রায় 92% এখন আদায় অযোগ্য। বিপুল পরিমাণ ঋণের বোঝা কাঁধে নিয়ে যখন ধুঁকছে প্রতিষ্ঠানটি, ঠিক তখন কোনো নীতিমালার তোয়াক্কা না করে মোহাম্মদ মোদাচ্ছের হাসান নামে একজনকে এমডি ও সিইও নিয়োগ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে জামানত ফিরে পাওয়া নিয়ে উদ্বিগ্ন গ্রাহকরা। আরও জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। মোহাম্মদ মোদাচ্ছের হাসান নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আবিবা ফাইন্যান্স লিমিটেডের এমডি ও সিইও। তার বিরুদ্ধে অভিযোগ ক্ষমতার অপব্যবহার ও তথ্য গোপন করে হয়েছেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংকের 25/3/2024 তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী এমন আর্থিক প্রতিষ্ঠানের এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেতে বয়স হতে হবে 62 বছরের কম। কিন্তু জন্ম সনদ বলছে মোহাম্মদ মোদাচ্ছের হাসানের যখন নিয়োগ পেয়েছে তখন তার বয়স 62 বছর 9 মাস। এ নিয়ে তাকে উকিল নোটিশও পাঠান এক আইনজীবী। বিষয়টি নিয়ে একাধিকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও ধরা দেননি তিনি। তবে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সিইও বা এমডি নিয়োগ একান্তই বাংলাদেশ ব্যাংকের বিষয়ে। তার ফাইল তো বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়, বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভাল না দিলে তো এমডি নিয়োগ হয় না। বাংলাদেশ ব্যাংক এমডি নিয়োগ মানে এটা তো আর এমনি না যে বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল ছাড়া উনি বসে গেছে। নীতিমালা ভঙ্গ করে কিভাবে তাকে নিয়োগ দেওয়া হলো এ বিষয়টি জানতে একাধিকবার বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করা হলেও সদুত্তর মেলেনি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশে শত শত কোটি টাকা পাচার এবং অর্থনীতি ধ্বংসের অন্যতম জাতাকল ছিল প্রতিষ্ঠানটি, যেখানে পৃষ্ঠ হাজারো আমানতকারী। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে চালানো হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে এবার বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে। প্রসিকিউশন বলছে, আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডের সহায়তা করা হয়। এ অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। এছাড়া আরেক মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহের যে কোনো দিন তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। হেমন্তে শীতের দাপট দেখাচ্ছে হিমালয় কন্যা পঞ্চগড়। প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। অসহায় মানুষজন পড়ছে ভোগান্তিতে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রাশেদুজ্জামান বাবু। বাবু, আমরা জানি যে প্রতিনিয়তই পঞ্চগড়ের তাপমাত্রা কমার কারণে শীতের প্রভাব বাড়ছে, আর এতে শ্রমজীবী মানুষের উপর শীতের প্রভাব কতটা পড়ছে জানাবেন আমাদের। রিপা, শুভ সকাল আপনাকে। আপনি জানেন যে হিমালয় কন্যা পঞ্চগড়ে প্রতি বছরই কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু এখানে দেখা যায়। বিশেষ করে আপনাকে জানাই, যদি আজকে সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে যেটি ছিল 12.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ প্রতিদিনের যে তাপমাত্রার যে পারদ, সেই তাপমাত্রার পারদ কিন্তু নিচের দিকে নেমে আসছে। যেই কারণে কিন্তু আমরা দেখছি যে যদিও দিনের বেলা রৌদ্র এবং বিকেল হতে না হতেই কিন্তু আসলে কুয়াশার চাদরে এবং কনকনে ঠান্ডা উত্তরের যে হিমেল হাওয়া সেটি কিন্তু প্রবাহিত হয়। যেই কারণে কিন্তু এখানকার জনপদের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে আমরা যারা দেখেছি যে ছিন্নমূল মানুষ এবং অসহায় মানুষ যারা রয়েছে তারা কিন্তু খুব অসুবিধায় পড়েছে, কারণ তারা দিনে আনে দিনে খায় এমন একটি অবস্থা। দৈনন্দিন কোনো কাজে যে যোগদান করতে না পারলে কিন্তু তারা মানবতার জীবনযাপন
শুরু হয়। বিশেষ করে আপনাকে জানাই যে পঞ্চগড়ের অধিকাংশ মানুষ শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে, এবং চা শ্রমিক, পাথর শ্রমিক এবং বালু শ্রমিক এগুলো প্রায় 30,000 রয়েছে, যারা কিন্তু ভোর হলেই কাজের সন্ধানে বেরিয়ে হয়, অথচ কিন্তু একটু দেরি হলে কিন্তু কাজে যোগদান করতে না পারে তাদের কিন্তু দৈনন্দিন যে আয় সেটি অনেকাংশে কমে যায়। এর বাইরেও আমি যদি বলতে চাই যে পঞ্চগড়ে যে খেটে খাওয়া মানুষ রয়েছে, অটো, সিএনজি, রিক্সা, তারা কিন্তু আসলে এই শীত যদি অতিরিক্ত পড়ে তাহলে কিন্তু কনকনের যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু তারা আয় ইনকাম দৈনন্দিন সেটি কিন্তু কমে যায়। বিশেষ করে আমরা যদি গতকালকের কথা বলি, গতকালকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে খবর নিয়ে যেটি জানা গেছে যে এখানে শীতজনিত যে রোগীর সংখ্যা সেটি দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি এগুলো রোগীতে বেশি আক্রান্ত হচ্ছে বয়োবৃদ্ধ এবং শিশুরা। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসন আমাকে যেমনটি বলেছে যে প্রায় 30 লক্ষ টাকা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া গেছে। এর বাইরে শীতবস্ত্র কেনা হয়েছে এবং আরও ত্রাণ মন্ত্রণালয় থেকে চাহিদা পাঠানো হয়েছে, যদি টাকা পাওয়া যায় তাহলে আরও শীতবস্ত্র ক্রয় করে, অর্থাৎ শীত মোকাবেলায় সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে এমনটি জানিয়েছে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাইমুজ্জামান। আমি আপনাকে যদি জানাই যে পঞ্চগড়ের শীত, এই শীতের তীব্রতা এত বেশি থাকে যেই কারণে কিন্তু আসলে অনেক মানুষ কিন্তু অসহায় মানুষগুলো খুব মানবত জীবনযাপন শুরু করে, বিশেষ করে শীতবস্ত্রের অভাবে। যারা শীতবস্ত্র দান করবেন বা উপহার দিবেন তাদেরকে আসলে এই সময়ে, অর্থাৎ আজকে থেকে যে 15 দিন অতিবাহিত হবে, এই 15 দিনের মধ্যে যারা শীতবস্ত্র, যারা দানবীর, যারা দান করেন বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদেরকে এই সময়ের মধ্যে দান করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। অর্থাৎ এই ছিল আজকে সকালে শীত নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। রিপা, ধন্যবাদ বাবু আপনাকে। দর্শক, পঞ্চগড় থেকে শীতের প্রকোপ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বাবু। চুয়াডাঙ্গায় রেকটিফাইড স্পিরিট পানে 8 জনের মৃত্যুর পরও বন্ধ হয়নি অবৈধভাবে বিক্রি। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেদারছে বিক্রি হচ্ছে বিষাক্ত এই অ্যালকোহল, আর এটা পাওয়া যাচ্ছে খোদ হোমিওপ্যাথিক ওষুধের দোকানে বা হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে। অথচ ঔষধ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন অভিযান অব্যাহত রেখেছে। খায়রুজ্জামান সেতুর রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। চুয়াডাঙ্গার ডিঙ্গিদহ এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে রেকটিফাইড স্পিরিট। মাসখানেক আগে এই রেকটিফাইড স্পিরিট পানে 8 জন মারা যাওয়ার পর কিছুদিন বন্ধ ছিল এর বিক্রি কার্যক্রম। বর্তমানে আবারও দেদারসে চলছে এর বিক্রি। খোলা বাজারে অবৈধ এই স্পিরিট বিক্রি হচ্ছে খোদ হোমিওপ্যাথিক ফার্মেসি ও চিকিৎসকের কাছে। অভিযোগ রয়েছে অধিকাংশই লাইসেন্সবিহীন হোমিওপ্যাথিক ফার্মেসিতে এই রেকটিফাইড স্পিরিট বিক্রি হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার দায়িত্বের মধ্য দিয়ে, ওষুধ প্রশাসন তার দায়িত্বের মধ্য দিয়ে, সমাজকে সচেতনতার মধ্য দিয়ে যাতে হোমিওপ্যাথি ওষুধের জন্য শুধু ওই আরএসটা ব্যবহার হয়, সেই পরিমাণ কোটা দেওয়া হয়, এটা যেন কখনোই আর মাদক হিসেবে ব্যবহার করা না হয়, আর এই অকালে যেন প্রাণগুলো না ঝরে যায়, এটাই আমাদের প্রাণের দাবি। সম্প্রতি মাসখানেক আগে আপনারা যদি জানেন যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গিদহ এলাকায় রেকটিফাইড স্পিরিট পান করে 7 জন মানুষ, 2-3 দিনে 7 জন ব্যক্তি কিন্তু মারা গেছে। এটা কিন্তু আমাদের জেলার জন্য একটা অশনি সংকেত। তো এর থেকে আমাদের মুক্তি পেতে হলে স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ প্রশাসনকে কিন্তু এগিয়ে আসার দরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে এই রেকটিফাইড স্পিরিট কোনোভাবেই খোলা বাজারে পাওয়ার কথা না, চালানো হবে অভিযান বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আমরা আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রেখেছি। এছাড়া যদি কোনো ধরনের তথ্য আমাদের কাছে, এই ধরনের কোনো তথ্য আসে, আমরা দ্রুততম সময়ের ভিতরে আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং আমাদের অভিযান চলমান আছে। পরিদর্শনের ক্ষেত্রে তাদের সকল লেটার দিয়ে এবং যদি দেখি তাদের অপরাধের ইয়েটা বেশি, তাহলে সেক্ষেত্রে আমরা মহামান্য আদালতে শরণাপন্ন হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আমাদের প্রতি মাসে প্রতিনিয়ত মামলা হচ্ছে লাইসেন্সবিহীন দোকানের ক্ষেত্রে। ডিনেচার স্পিরিট ও রেকটিফাইড স্পিরিট আইন অনুযায়ী ব্যবহার করার জন্য সচেতন করা হয়েছে। কোনো প্রকার আইনের ব্যাঘাত ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। ব্যবহারের যে নিয়মগুলো আছে বা নিয়মাবলী আছে, কতটুকু ইউজ করতে পারবে, ওষুধ হিসেবে তারা কতটুকু আনতে পারবে, তাদের কাছে সেই লাইসেন্স আছে কিনা, প্রত্যেকটা জিনিস এখন আমরা পর্যবেক্ষণ করে এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিই। শিগগিরই খোলা বাজারে রেকটিফাইড স্পিরিট বিক্রি নিষিদ্ধের দাবি সচেতন নাগরিকদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁদপুরের হাজীগঞ্জে আঞ্চলিক মহাসড়কের পাশেই তৈরি হয়েছে ময়লার ভাগাড়।
হাজীগঞ্জ শহরের সব ময়লা আবর্জনা এনে ফেলা হচ্ছে এখানে। দুর্গন্ধে স্কুল, কলেজ, পড়ুয়া শিক্ষার্থী, যানবাহনের চালক, যাত্রী সহ পথচারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এই ভাগাড়গুলো দ্রুত সরিয়ে নেওয়ার দাবি পৌরবাসীর। আর পৌর কর্তৃপক্ষ বলছে, ময়লা আবর্জনার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের কাজ চলছে। সহকর্মী শরীফ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। 1985 সালে গঠিত হয় চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা। 40 বছরেও ময়লা আবর্জনা ফেলার কোনো জায়গা ঠিক করতে পারেনি কর্তৃপক্ষ। লাখখানেক মানুষের এই শহরের বাসাবাড়ি, বাজার ও হাসপাতালের ময়লা জমা হচ্ছে হাজীগঞ্জ বাজারের প্রবেশ মুখে 4টি আঞ্চলিক মহাসড়কের পাশে। আপনার মাছির ওষুধ আমার থেকেও নাই, তারা অতিষ্ঠ মাছির কারণে। আর এদিক দিয়ে বাচ্চারা যায় স্কুলে, অনেক সময় ময়লা রোডের উপরে আইসা পড়ে, একদম ময়লা হয়ে থাকে। বৃষ্টির সময় পুরো রোডের উপরে ময়লা। আমরা এখানে প্রতিনিয়ত যাই, আমাদের যাওয়া আসাতে অনেক সমস্যা হয়। আমরা চাই এগুলো সংরক্ষণ করব। এটা পরিবেশের জন্য ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি করছে এখানে। উন্মুক্ত এসব ময়লার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, রোগ জীবাণু, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এ নিয়ে ক্ষুব্ধ পৌরবাসী। 3-4টা প্রবেশপথ আছে, প্রবেশপথের মুখের মধ্যে যে পৌরসভার যে ময়লাগুলা যে পালায়, এগুলোর জন্য ধরুন আসলে স্কুল কলেজ হতে সাধারণ মানুষ যাতায়াত করতে পারে না গন্ধের জন্য। কাস্টমার বসে না দোকানের মধ্যে ময়লার গন্ধে, এই কারণে আমাদের লস যাইতেছে। এখান থেকে যে ময়লার দূর করি, দূরে লয়ে যায়। বসতি থেকে দূরে ডাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনার কথা বললেন পৌর প্রশাসক। এই বিষয়টি নিয়ে আমরা পৌরসভা থেকে মিটিং করেছি এবং আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটি কমিটি করে দিয়েছি, সার্চ কমিটি। সেই সার্চ কমিটি কয়েকটি স্থান নির্বাচন করেছে এবং সেটিরও আমরা সম্ভাব্যতা যাচাই করছি। বিশ্বাস করি যে আমরা খুব শীঘ্রই এটি বাস্তবায়ন করতে পারবো এবং আমরা অচিরেই এটি স্থায়ী একটি ডাম্প ইয়ার্ড আমরা ব্যবস্থা করতে পারবো। শুধু পরিকল্পনা নয়, তার বাস্তবায়নের মাধ্যমে দুর্ভোগ থেকে মুক্তি চান হাজীগঞ্জের বাসিন্দারা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহী মহানগর এনসিপি কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে একাংশের কর্মীরা। বুধবার রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এনসিপির রাজশাহী জেলার আহ্বায়ক ডক্টর সাইফুল ইসলামের অব্যাহতির দাবিতে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে। এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে। তবে রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক ডক্টর সাইফুল ইসলাম দাবি করেন, রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী লোক দিয়ে মহানগর অফিস ও তার কোচিং সেন্টারে তালা মেরে দিয়েছে।